ওকে, তো এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেসের একটা মেনুর ব্যবহার, সেটা হচ্ছে মিডিয়া। ওয়ার্ডপ্রেসের এই মিডিয়া মেনুটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমাদের ওয়েবসাইটের সকল ইমেজ, সকল ভিডিও, সকল কন্টেন্ট কিন্তু এখানেই থাকে। সো আমরা কি করব, এই মিডিয়ার ব্যবহারটা শিখব। সো মেনুর মিডিয়াতে দুইটা অপশন রয়েছে, দুইটা সাব মেনু রয়েছে, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে অ্যাড নিউ। লাইব্রেরিতে ক্লিক করলে আমরা মিডিয়ার সকল পিকচার, আমরা এই যাবত পর্যন্ত যত কিছু আপলোড করেছি সবকিছু দেখতে পাচ্ছি, যেমন index.html ফাইল, পাশাপাশি আমাদের অডিওটা, ভিডিও ডাউনলোড করলে সেটা, ক্যাটরিনা কাইফের ছবি, আমার ছবি, সব মিলিয়ে আমরা মিডিয়াতে যা আপলোড করেছি সব কিছু এখানে স্টোরেজ করা রাখা আছে। তো দেখেন আমরা মিডিয়াতে কি কি রাখতে পারি: ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিটস, আর্কাইভ, আনঅ্যাটাচড ফাইল, মাইক। এই বিষয়গুলো আমরা আমাদের মিডিয়াতে রাখতে পারি। তো মিডিয়াতে দেখেন এইখানে একটা অপশন আছে লিস্ট ভিউ। এটা যদি হয়, এটা যদি করেন তাহলে দেখতে পাবেন যে কোন তারিখে কোন সময়ে আমরা এটাতে কি পিকচার আপলোড করেছি সেটার ইনফরমেশন, এবং সেই ইমেজ এবং পিকচার বা ফাইলগুলো কে আপলোড করেছে সেই অথরের নামও দেখা যাবে, কোথায় আপলোড হয়েছে, কোন পোস্টে আপলোড হয়েছে সেটাও দেখা যাবে। তো আমরা কি করব, লিস্ট ভিউ না করে গ্রিড ভিউ দিয়ে রাখি, কারণ আমাদের দরকার নাই তো এটা জানার যে কোন পোস্টে কোনটা ব্যবহৃত হয়েছে। যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এখান থেকে আমরা নির্দিষ্ট মান্থের ইমেজগুলোকে আলাদা করতে পারবো। বাল্ক অ্যাকশন সিলেক্টের মাধ্যমে আমরা কোনো ফাইলকে ডিলিট করতে পারবো, পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো, সিলেক্ট করতে পারবো আর কি, এই বাল্ক সিলেক্ট অপশনটার মাধ্যমে। তো আমরা চাচ্ছি এখন নতুন কোনো ফাইল অ্যাড করতে। ফাইল অ্যাড করার জন্য আমরা জানি অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপস এর মাধ্যমে, ড্রাগ এন্ড ড্রপস হচ্ছে ওই জিনিসটা যেমন আমরা কিছু ডাউনলোড করি এখান থেকে। আনিকা বসে আছে এখানে। ডেস্কটপে ডাউনলোড করে পরবর্তী সরাই দেওয়া যাবে। ইমেজটা ডাউনলোড হলো, এই ইমেজটাকে আমরা টান দিয়ে এনে এখানে ছেড়ে দিলেই হবে। যেমন এটা। আচ্ছা, এই এই পাশে ডাউনলোড হলে এদিকে আইকন থাকে না, এখানে দেখায় যে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিলেই এটা হচ্ছে ড্রপ ফাইল। অথবা আমরা সিলেক্ট ফাইলের মাধ্যমে ক্লিক করে ডেস্কটপ থেকে বা যে কোনো জায়গা থেকে ইমেজগুলো নিতে পারবো। এই যে ইমেজটা নিলাম, ডাউনলোড করলাম, আপলোড হয়ে গেছে। তো এখন যখন আমরা পোস্ট করতে যাব, অল পোস্টে গেলাম, এই পোস্ট অপশনে আসলাম। এখন যদি আমি এখানে নতুন করে একটা ছবি অ্যাড করতে চাই, তো আপলোড না করে মিডিয়া লাইব্রেরিতে চলে যেতে পারবো। এই যে আমাদের ইমেজটা এখানে রয়েছে, সেখান থেকে আপলোড করে দিতে পারবো। এটাই হচ্ছে মিডিয়ার ইউজার। বুঝতে পারছি আমরা সবাই মিডিয়া কি জিনিস। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মিডিয়াটা, মিডিয়াতে আমাদের সকল ফাইল, সকল ইমেজ, সকল ভিডিও, অডিও সবকিছু আমাদের মিডিয়াতে এসে জমা হয়। এখানে আমাদের সকল কন্টেন্ট রয়েছে। তো এই বিষয়টা কি বুঝতে পারলাম আমরা সবাই? পারবো মানে, এটা আসলে বোঝার মতো কিছু না, জাস্ট দেখলাম। তো বুঝতে পারছি তো এটা নাকি? জি ভাইয়া। ওকে, ফাইন। তো এরপর আমরা দেখবো পেজ। পেজটা দেখার আগে আমরা কমেন্ট কি জিনিস সেটা বুঝে নেই, কারণ পেজ শুধু 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 পেজ দেখা যায় না, পেজের সাথে এই মেনুটা ইন্টারঅ্যাক্ট। পেজ এবং মেনু এই দুইটা বিষয় আমরা একসাথে দেখবো। তার আগে কমেন্টটা একটু দেখে নিই। কমেন্ট হচ্ছে, ধরেন আমাদের একটা পোস্ট আমরা ওপেন করি, যে ধরেন আহমেদ কাউসার, এটা ওপেন করলাম, এই পোস্টটা ওপেন করলাম। এখন এখানে এই পোস্টটা পড়ে একজন
কমেন্ট করলো, ধরেন একজন কমেন্ট করতেছে এরকম যে আহমেদ কাউসার খুব বাজে লোক, ধান্দাবাজ, এরকম একজন কমেন্ট করলো, পোস্টে কমেন্ট। তো সে কি করলো, একজন আমার পোস্টে এসে এরকম করে একটা কমেন্ট করলো। তো এই কমেন্টটা আমি দেখলাম, ওকে নো প্রবলেম, কমেন্টটা দেখলাম। এখন কমেন্টে আমি চলে আসলাম, কারণ এটা ওয়েবসাইট তো আমার, কমেন্টে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে আছে আহমেদ কাউসার খুব বাজে লুক, দান্দাবাজ। তো আমরা কি করব, সুন্দর করে এডিট অপশনে যাব। এডিট অপশনে যে এখান থেকে লিখবো বাহ ভাই, ভালোই তো। খারাপ কমেন্ট করলেও চেঞ্জ করে দেওয়া যাবে। এটা দিয়ে আমরা এই যে আপডেটে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, তাহলে দেখবো আহমেদ কাউসার, কাউসার বানানটা ভুল হয়েছে। তো এভাবে আমরা কি করতে পারবো, একটা কমেন্টকে চেঞ্জ করে আমাদের পোস্টে দেখাইতে পারবো। তো কমেন্টের কাজ কিন্তু এটা না যে আপনি একটা কমেন্ট চেঞ্জ করে আপনার ওয়েবসাইটে বসাবেন, এটা না। কমেন্টের কাজ হচ্ছে আপনি এটাকে কমেন্টকে চাইলে আনএপ্রুভ করতে পারেন, স্প্যাম হিসেবে ঘোষণা করে দিতে পারেন, ট্রাশে ফেলে দিতে পারেন। আপনি চাইলে এটাকে অ্যাপ্রুভ করবেন না, এটা আপনার রাইট রয়েছে। তো আর আপনি চাইলে এডিটও করতে পারতেছেন কমেন্টে। ধরেন এডিট অপশনটা এই জন্যই দেওয়া হয়েছে যেন আপনার এখানে যে যেমন স্পেলিং মিস্টেক ছিল, সেই স্পেলিংটাকে আপনি শুধরে দিলেন, সেক্ষেত্রে কমেন্টটা দেখতে ভালো হলো। গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলে সেগুলো আপনি শুধরাই দিলেন। বাট এইভাবে যদি কমেন্টের পুরো অর্থটাই আপনি চেঞ্জ করে দেন, তাহলে যে কাস্টমার বা যে ইউজার আপনার নামে কমেন্ট করছে, সে তখন দেখবে যে আমি এই কমেন্ট করছে আর এই কমেন্ট হয়ে গেছে, সে আর কোনোদিন আপনার ওয়েবসাইটে আসবে না, ব্রাউজ করতে আসবে না। তো এই জন্য মানে কমেন্টের কাজ কি বুঝতে পারলাম, কমেন্টের কাজ হচ্ছে অ্যাপ্রুভ করা যাবে, আনঅ্যাপ্রুভ করা যাবে, এডিট করা যাবে, স্প্যাম হিসেবে ডিরেক্ট করে দেওয়া যাবে, এবং ট্রাশে ফেলে দেওয়া যাবে। এই হচ্ছে মানে কমেন্ট ট্যাগের কাজ। কমেন্টের কাজ এটাই। তো আমরা কি কমেন্ট বুঝতে পারলাম, কমেন্ট করতে পারবো এবং কমেন্ট এডিট করতে পারবো। আমাদের ওয়েবসাইটে কোনো বাজে কমেন্ট আমরা রাখবো না, সব বাজে কমেন্ট গুলোকে, সব বাজে কমেন্ট গুলোকে ভালো কমেন্ট বানাই দিব। আমরা যদি কমেন্ট অপশনে না রাখি, কমেন্ট অপশন না রাখলে এটা পিএইচপি কোড লাগবে। পিএইচপি কোড দিয়ে আমরা এটা অফ করে দিতে পারবো খুব সিম্পলি। কমেন্ট ব্লক একটা অপশন মেবি আছে, কমেন্ট করা যাবে না, পোস্ট করার সময় দেখছিলাম মনে হয়। কমেন্ট ব্লক, হ্যাঁ রাইট রাইট রাইট, এই অপশনটা আছে এখানে। অ্যালাউ কমেন্ট, এটাকে অফ করে দিলাম। টাইম শিডিউলও সেট করে দেওয়া যায় ভাইয়া, পোস্ট হওয়ার 10 দিন পর আর কমেন্ট অপশন থাকবে না এরকম। এই যে দেখেন, এখন কমেন্ট করার কোনো অপশন নাই, কমেন্ট আর ক্লোজড। এখানে কয়েকটা কাউসার আহমেদ খুব ভালো মানুষ, গ্রেট স্যার, এগুলো দেখে পরে আর কমেন্ট দিলাম না। আমরা চাইলে এটা অফ করে রাখতে পারি, বাট কমেন্টটা থাকাটা ভালো। একটা পোস্ট রিচ হওয়ার জন্য কমেন্ট রাখাটা জরুরি। সেটা আপনার বাজে কমেন্ট হোক, আপনার মন্দ কমেন্ট হোক বা ভালো কমেন্ট হোক, বাট কমেন্ট থাকাটা জরুরি একটা ওয়েবসাইটের জন্য। ওকে, তো কমেন্ট বুঝলাম, মিডিয়া বুঝলাম। আমি কিন্তু নেক্সট ক্লাসে এগুলো সবাইকে জিজ্ঞেস করবো যে কমেন্ট কি জিনিস, কমেন্টে কি কি করা যায়।
মিডিয়াতে কি কি থাকে এভাবে জিজ্ঞেস করবো, সবাইকে বলতে হবে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা থিম চেঞ্জ করি, সুন্দর দেখে একটা থিম নেই। এটাই নিলাম। ইনস্টল হচ্ছে। লোকাল সার্ভারে ভাই প্রচুর টাইম নেয় ইনস্টল হতে। লাইভ সার্ভারে এক ক্লিকেই হয়ে যায় এগুলো। জি ভাইয়া, খুব তাড়াতাড়ি কাজ করে। আর লোকাল সার্ভারে যদি আপনার এটা তো নেট লাগবে, ইনস্টল হতে নেট লাগবে। এতে অনেক ভেজাল লাগে। ইনস্টল হইলো, অ্যাক্টিভে ক্লিক করতেছি। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের লেআউটটাই পুরোটা চেঞ্জ। ওয়াও, নাইস। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়েবসাইট। সো এখন আমরা কি করব, ওয়েবসাইটে পেজ যুক্ত করব, যেগুলো আমরা এইচটিএমএল সিএসএস দেখছিলাম, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, এই টাইপের পেজ আমাদের ওয়েবসাইটের উপরে এদিকে মেনু বারে থাকবে। তো মেনু এবং পেজ এই দুইটা বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, মেনু এবং পেজ আমরা ক্রিয়েট করবো এখন আমাদের ওয়েবসাইটে। তো পেজ ক্রিয়েট করার জন্য অপশন হচ্ছে এইটা, পেজ। অল পেজে আসতে হবে। দুইটা পেজ ডিফল্ট ভাবে থাকে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। দুইটাকে আমরা ডিলিট করব। বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, ট্রাস্টে আসবো, পার্মানেন্টলি ডিলিট করে দেবো, কারণ এগুলো থাকলে ওয়েবসাইটে অনেক ঝামেলা হয় অনেক সময়। ডান, কমপ্লিট। সো আমরা এখন কয়েকটা পেজ অ্যাড করব, 5টা পেজ অ্যাড করব। অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ, কন্ট্রোলে ধরে ক্লিক করছি, পেজের জন্য এগুলো অ্যাড হয়ে গেছে। তো এখানে পেজের টাইটেল দিতে হবে, মানে পেজের নাম। প্রথমটা আমাদের পেজ হচ্ছে হোম। পাবলিশে ক্লিক করেন, পাবলিশ। অ্যাবাউট, নেক্সট ক্লাসে সবগুলো ডিজাইন করব। সার্ভিস, সরি ব্লগ, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তো আমরা কয়টা পেজ ডিজাইন করলাম, আমরা 6-7টা পেজ নিলাম। তো এখন আমরা যদি অল পেজে আসি তাহলে দেখতে পারবো যে এই কয়টা পেজ আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে গেছে, বাট এইগুলো কিন্তু এখানে কোনো জায়গায় আসবে না, কোথাও নেই। আমাদের যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পর সেগুলোকে এই উপরের দিকে সেট করে দিতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম, এগুলো আবার আমরা দেখবো, রিভিশন আসবে। মেনুতে আসলাম, মেনুতে আসার পর আমরা একটা মেনু ক্রিয়েট করি। মেনুর নাম রাখতেছি ক্রিয়েট মেনু।
মেনুটা হবে কি প্রাইমারি মেনু। এই পাশে এই যে আমাদের কন্ট্যাক্ট, পোর্টফোলিও, সার্ভিস, ব্লগ, অ্যাবাউট, হোম সবগুলোকে অ্যাড টু মেনুতে অ্যাড করে দিচ্ছি। সবগুলো এখানে চলে আসছে। সেভ টু মেনুতে ক্লিক করতেছি, এখানে এসে রিলোড দিলাম। দেখেন আমাদের ওয়েবসাইটের উপরের দিকে মেনু বার করে চলে আসছে, আসছে না? আছেন আমার সাথে আপনারা? জি ভাই আসছে। ওকে, দেখেন এখন আমরা কি করবো, এগুলোকে একটু ডেকোরেশন করব। যেমন হোমটা যাবে এই পাশে, বা অ্যাবাউটটা তার পাশে, এইভাবে থাকবে। তো ডেকোরেশন করতে হলে কি করতে হবে, হোমটাকে টান দিয়ে উপরে উঠাই দেন, কন্ট্যাক্টটাকে টান দিয়ে নিচে নামাই দেন, অ্যাবাউটটাকে হোমের উপরে থাকুক, সার্ভিসটা ঠিক আছে এভাবে থাকবে। সেভ টু মেনুতে দেন, এই দেখেন হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট হয়েছে না মেনু আমাদের? প্রত্যেকটাতে ক্লিক করেন, অ্যাবাউট পেজে চলে আসছে। আবার এখানে বারকাম দেখতেছেন, ইউ আর হেয়ার, হোম পেজ থেকে অ্যাবাউট পেজ আসি। পোর্টফোলিও, ইউ আর হেয়ার, হোম পেজ থেকে পোর্টফোলিওতে চলে আসছি। এখন এই পেজটা আমরা ডিজাইন করব, দ্যাটস ইট। আমাদের পেজ ডিজাইন হয়ে যাবে, মেনু ডিজাইন হয়ে গেছে। হোম পেজে যাচ্ছি, হোম পেজে চলে আসতেছি, এই যে। তো আমাদের এই ব্লগগুলোকে আমরা রাখবো ব্লগ পেজে, হোম পেজটাকে ডিজাইন করব হোম পেজে। এটার জন্য একটা ছোট্ট সেটিং আছে, সেটিংটাতে যাচ্ছি আমরা, রিডিংসে যাচ্ছি। এটা লেটেস্ট পোস্ট না দিয়ে স্ট্যাটিক পেজ দিচ্ছি। হোম পেজ হচ্ছে হোম, পোস্ট পেজ হচ্ছে ব্লগ। সেভ করলাম। এখন দেখেন এগুলো আর এখানে থাকবে না, হোম পেজ হোম থাকলো, ব্লগে ক্লিক করেন, আমাদের ব্লগগুলো এখানে শো করতেছে। পারবো? বুঝলাম সিস্টেমটা। মেনু অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে, পেজ অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। পারবো ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। তো আমরা বুটস্ট্র্যাপে ড্রপ ডাউন মেনু দেখছিলাম না? এখন কোনো কারণে আমাদের ওয়েবসাইটে কয়েকটা পেজ হবে, যেমন অ্যাবাউট আস, অ্যাবাউট মি, অ্যাবাউট কোম্পানি, এরকম কয়েকটা পেজ আমরা চলেন ক্রিয়েট করি। এই যে পেজ থেকে অ্যাড নিউ, 3টা পেজ ক্রিয়েট করব নতুন। ভাইয়া অ্যাবাউট আস, জি। অনেক সময় মানে গিগ গুলাতে লেখা থাকে মানে টু, মানে 2 পেজ 3 পেজ মানে প্রবলেম, এই মানে এইটাই কি সেই পেজ? হ্যাঁ এটাই সেই পেজ। তো আমরা নতুন করে 3টা পেজ ক্রিয়েট করলাম, এবং সেই পেজগুলো কি হবে, এখানে আসবে না, এখানে আমাদের ম্যানুয়ালি আনতে হবে। এখান থেকে আমাদের যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে মেনুতে, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট মি, অ্যাবাউট আস, অ্যাড ভাইয়া মেনুতে সার্চ ক্লিক বার করো। ক্রিয়েট করা যাবে? হ্যাঁ কি ক্রিয়েট করা যাবে, সেভ মেনুতে ক্লিক করলাম। দেখেন অ্যাবাউট এর পর আমাদের কি অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট মি, অ্যাবাউট আস এগুলো আসলো। কিন্তু আমরা কি করতে চাচ্ছি, এগুলো অ্যাবাউট এর নিচে ড্রপ ডাউন হবে এরকম চাচ্ছি। তো দেখেন কি করতে হবে, জাস্ট অ্যাবাউট আসটা অ্যাবাউট এর নিচে এনে টান দিয়ে ছেড়ে দেন, অ্যাবাউট মিটাকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দেন, অ্যাবাউট কোম্পানিটাকে এখানে এনে টান দিয়ে ছেড়ে দেন। জাস্ট সেভ মেনুতে ক্লিক করেন, হোম পেজে যান, দেখেন ড্রপ ডাউন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন অ্যাবাউট আসের ভিতর অ্যাবাউট মি এবং অ্যাবাউট কোম্পানি থাকবে, কোনো প্রবলেম নাই। অ্যাবাউট আসের ভিতরে এটাকে সাবমেনু করে দিন টান দিয়ে।
আপনি যাচ্ছেন অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট আস হবে, অ্যাবাউট আস এর ভিতরে অ্যাবাউট মির ভিতরে অ্যাবাউট কোম্পানি, কোনো ব্যাপার না, জাস্ট এইখানে টান দেন। বলছিলাম ওয়ার্ডপ্রেস টেনে টেনে কাজ হয়ে যায়। জি ভাই, সেই সিস্টেম আর এগুলা কোড করতে কত কাহিনী করা লাগছে, এটা হবে কুট করে আমরা পারতাম, এটা অনেক কষ্ট হইতো অনেক এরকম। কাহিনী। ইজি, খালি টানলেই হয়ে যেতেছে। টান দিলেই হয়ে যাচ্ছে, টানলেই হয়ে যাচ্ছে। তো বলছিলাম ওয়ার্ডপ্রেসে টানাটানি করে কাজ করে ফেলা যায়। তো এই মেনুগুলো সেট আপ করার জন্য আমাদের অনেক সময় লাগতো, এত সুন্দর করে মেনু সেট আপ করা যাইতো না হয়তো। তো ওয়ার্ডপ্রেসে এগুলোকে আমরা খুব সিম্পলি, ক্লিন এবং ফ্রেশলি করে ফেললাম মেনুগুলো। তো এখন যদি আমি থিম চেঞ্জ করি তাহলে দেখবেন ডিজাইনও চেঞ্জ হবে মেনু। মেনুগুলো এখানে চলে আসছে। এই যে সার্চ বার চলে আসছে, সার্চ। আপনি এখানে আহমেদ কাউসার লিখে সার্চ দেন। সার্চ রেজাল্ট ফর আহমেদ কাউসার, দেখেন চলে আসছে আহমেদ কাউসার। আহমেদ কাউসার এইগুলাতে ট্যাগ আছে। তো আমি সার্চ দিলাম ক্যাটরিনা, আছেন আমাদের ক্যাটরিনা, ক্যাটরিনা নামের কোনো কিছু নাই আমাদের ওয়েবসাইটে। তো আমি সার্চ করতেছি আর কি আছে আমাদের, পোস্ট অপশন। দেখেন ওয়ার্ডপ্রেস পোস্ট অপশন চলে আসছে, পোস্ট অল অপশন রিভিউ চলে আসছে। তো আমরা যদি সার্চ করি সেই সার্চের রেজাল্ট গুলো চলে আসতেছে, কত ডাইনামিক ওয়ার্ডপ্রেস, কত অ্যামাজিং। তো আমরা যদি আরেকটা থিম চেঞ্জ করি দেখেন তাহলে আরো আহ, এটা তো দেখছি, আরেকটা নতুন থিম অ্যাড করি বা এটাই দেখি, জিস্ট। দেখেন অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট, এটাকে একটা ব্লগিং ওয়েবসাইটের মতো লাগতেছে। এই যে এখানে ফুটারের ক্রেডিট গুলো চেঞ্জ করে দিতে হবে আমাদের, সেগুলো আমরা করবো আস্তে আস্তে। তো দেখেন আমরা কি মেনু অ্যাড করতে পারলাম, পেজ অ্যাড করতে পারলাম, পারলাম কিনা বলেন? জি ভাইয়া। কোনো অসুবিধা আছে পেজ এবং মেনু ক্রিয়েট করায়? আজান হচ্ছে, একটু পর 2 মিনিট অফ থাকি আমরা। আচ্ছা, তো আমরা পেজও ক্রিয়েট করতে পারি, ওয়েবসাইটে মেনু অ্যাড করতে পারি, তাহলে আমাদের তো কাজ শেষ। ওয়ার্ডপ্রেস তো আমরা শিখে ফেলছি, এখন ফাইবারে গিগ খুলে কাজ করা শুরু করে দেই নাকি? না ভাই, এত তাড়াতাড়ি প্লাগইনে তো দেখলাম না আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে শিক্ষা শেষ করতে হবে ড্যাশবোর্ডটা, তাই না? ড্যাশবোর্ড শিক্ষা শেষ করতে হবে। মিনিমাম মার্কেট প্লেসে যাওয়ার আগের আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই 20টা ফ্রি থিমের ব্যবহার জানতে হবে, মিনিমাম 30টা প্লাগইনের ফ্রি প্লাগইনের ব্যবহার জানতে হবে, এবং প্রিমিয়াম থিম কিভাবে অ্যাক্টিভ ইনস্টল করে, কিভাবে ডেমো ইনপুট করে, কিভাবে কাস্টমাইজ করে, এরকম 4-5টা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে হবে, এবং 6-7টা প্রিমিয়াম প্লাগইন নিয়ে কাজ করতে হবে।
তো এইগুলো যখন আপনার কমপ্লিট হবে তখন আপনি ইউ আর ওয়েলকাম টু দ্য ফাইবার মার্কেট প্লেস। আচ্ছা, আর এগুলো কমপ্লিট করতে আমাদের সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, আজকে থেকে সর্বোচ্চ 1 সপ্তাহ। এক সপ্তাহ কি খুব বেশি সময়? যদি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে এই 1 সপ্তাহের পরিশ্রমই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করার অনুপ্রেরণা জুগিয়ে দিবে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে সবাই এখন থেকে মানে আজকে থেকে, আজকে কি বার বলেন তো? আজকে 7 আপ, তাই না? ও সরি, মানে 7 তারিখ। মঙ্গলবার আজকে। আজকে একজন একজন বিখ্যাত মানুষ আহ, সে সকালবেলা ঘুম থেকে উঠেই পোস্ট করছে যে আজকে ইংরেজি ব্রাজিল ব্রাজিল 2020। তো পোস্টটা দেখে এত মজা পাইছি, তাই বারবার মানে এই কথাটা আসতেছে, আজকে 2বার বলে বলে ফেললাম। তো যারা ব্রাজিলের সাপোর্টার রাগ করেন না, সমস্যা নাই। আজকে তারিখটা কিন্তু 7/7, এই যে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা যেটা করব এই 7 থেকে 15 তারিখ এর ভিতরেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যাবতীয় কাজ মোটামুটি গুছিয়ে ফেলবো। সেটা থিম ইনস্টল করা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানানো পর্যন্ত সবকিছুই উইদিন 7 ডেজ ইনশাল্লাহ। তো নেক্সট উইকে আমার টার্গেট থাকতেছে নেক্সট উইকে ফার্স্ট উইক থেকে, মানে ফার্স্ট ডে থেকে, লাইক শনিবার থেকে আপনারা সবাই মার্কেট প্লেসে, বৃহস্পতিবার দিন লাস্ট ক্লাসে মার্কেট প্লেসের সম্পর্কে অ্যানালাইসিস করতে দেওয়া হবে, এবং শনিবার দিন ক্লাসের মধ্যেই সবার অ্যাকাউন্ট খোলা হবে। ক্লাসের মধ্যে আমাদের টপিকসে থাকবে শনিবার দিন সবাই সবার অ্যাকাউন্ট খুলবে। ভাই কি কি লাগবে ডকুমেন্ট? সব বলে দেওয়া হবে, সব বলে দেওয়া হবে। এখন কিচ্ছু নিয়ে এগুলো নিয়ে টেনশন করবেন না। এখন দুমচে কাজ করেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে, টিম নিয়ে, প্লাগইন নিয়ে। আজকে ড্যাশবোর্ড শেয়ার করা হয়তো পসিবল হবে না, তো আমি ড্যাশবোর্ডের উপর 3টা ক্লাস নেই, কারণ এই ড্যাশবোর্ডের ব্যবহারটা যে যত বেশি জানবে তারপর আর কিছুই না। তারপর আপনি শুধু ওয়েবসাইট বানাবেন আর বানাবেন, প্লাগইনের ব্যবহার শিখবেন, থিমের ব্যবহার শিখবেন, দ্যাটস ইট। কিন্তু ড্যাশবোর্ডে যদি আপনার কোনো কমতি থাকে, লাইক পোস্ট অপশনে যে বিষয়গুলো দেখানো হলো সবগুলো যদি আপনি ইউজ টু না হন সবগুলোতে, তাহলে কিন্তু আপনার মানে পরবর্তীতে সমস্যা হবে। এই জন্য এইখানে একটু সময় বেশি নেই, আর খুব বেশি সময় না তো, 3 দিন। 3 দিন তো কোনো ব্যাপারই না। 3 দিন আমার মানে মানে সপ্তাহে যখন ক্লাস নিতাম সপ্তাহে 2টা ক্লাস, তো এরকম হয়তো 3 সপ্তাহ শুধু ওই ড্যাশবোর্ডই দেখানো হইতো, এবং স্টুডেন্টরা 3 সপ্তাহ ড্যাশবোর্ডই দেখতো। 3 সপ্তাহ, আপনাদের 3 সপ্তাহে কোর্স শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পেজ বানানো দেখলাম, সেগুলো মেনুতে অ্যাড করা দেখলাম। আপনাদের কাজ হবে মিনিমাম এরকম উম, এরকম 10টা 20টা পেজ তো বানাবেনই, এবং সবগুলাতে ড্রপ ডাউন করবেন, সাব ড্রপ ডাউন করবেন, এভাবে করে করে একবারে সব আওলা জলা করে ফেলবেন, যেন কাজ করতে যেয়ে আর কোনো প্রবলেমে ফেস না করেন। পেজ ক্রিয়েট করা, মেনু বার তৈরি করা, পোস্ট নেওয়া, এগুলো নেওয়ার জন্য কোনো সমস্যা না হয়। ভাই ইয়েটা দেখাইতেছিলেন যে হোমের ভিতরে ঢুকে এডিট করে আবার একটা জিনিস কাস্টমস করা। আহ, আহ, বুঝিনি, আরেকবার বলেন তো কি বলছেন। মানে হোমের মধ্যে ঢুকলে নিচে দেখাচ্ছে না যে এডিট, ওইটা দেখাইতেছিলেন না? আচ্ছা, হোমে আসলাম, এডিট, এটা? হ্যাঁ জি ভাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি এখন হোম পেজটাকে ডিজাইন করব, এখান থেকে না দিয়ে আমি হচ্ছে আহ,
আমাদের পেজগুলোতে চলে যাই, অল পেজ। তো এই হচ্ছে আমাদের হোম পেজ। এখন এখান থেকে যদি আমি এডিটে ক্লিক করি, তাহলে ওয়ার্ডপ্রেসের ওই পোস্ট অপশনে যে ফাংশনালিটি গুলো রয়েছে সব এখানে রয়েছে। তো এখানে আমি হোম পেজটাকে ডিজাইন করা শুরু করি। এর পাশে কিছু অপশন আছে, পেজ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে নো পেজ টাইটেল, এটা থাকবে। তারপর কমেন্ট তো অ্যালাউ হবেই। That's it. এখন আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিই, দ্যাটস ইট। আপনারা ডিজাইন করতে পারেন ল্যাপটপ শর্ট করে। ছোটবেলা কেমন ছিলাম? ছোটবেলা না, কিন্তু এটা আমার 3 বছর আগের ছবি, 2 বছর আগের ছবি, জাস্ট মালয়েশিয়ার শেষের দিকে। দেখেন ছবিটা কেন চলে আসছে। তার মানে আপনি মানে পেজে কমেন্ট রাখাটা ঠিক না, পেজে কমেন্ট আমরা নট অ্যালাউ। তো এভাবে দেখেন, এভাবে আমরা কিন্তু পেজ ডিজাইন করতে পারবো। আপনাদের কাজ হচ্ছে যে কয়টা পেজ বানাবেন প্রত্যেকটা পেজে কিছু না কিছু রাখবেন, ইমেজ রাখতে পারেন, টেক্সট রাখতে পারেন, বা বলতে পারেন দিস ইজ অ্যাবাউট পেজ, দিস ইজ কন্টাক্ট পেজ। এভাবে কাজ করবেন। তো যে কয়টা পেজে নেবেন, যে যত বেশি নেবেন তত ভালো আপনার জন্য হবে, এবং প্রত্যেকটা পেজের ভিতর কাজ করবেন। আর এগুলো কাজ করতে কিন্তু খুব মজা লাগে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, আর কাজ করবেন, সেই মজা পাবেন কাজ করে। ওকে, তো পেজ ক্রিয়েশন গেল। এভাবে আমরা আমরা কিন্তু প্রত্যেকটা পেজ ডিজাইন করব। যে কয়টা মেনু নিচ্ছি সবগুলো মেনু আমরা একটা একটা করে ডিজাইন করব। তার আগে আমাদের ড্যাশবোর্ডটা শিখতে হবে। তো ড্যাশবোর্ডে আমরা চাই, দেখি আর কি আছে। পেজ দেখলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনু দেখলাম, আর উপরে সবকিছু দেখে বলছি কমেন্ট পর্যন্ত। এখন অ্যাপিয়ারেন্স, অলরেডি আমরা অ্যাপিয়ারেন্সের থিম অপশন জেনে গেছি, আমরা মেনু অপশন জেনে গেছি। এখন কাস্টমাইজ এই অপশনের টুকটাক কয়েকটা বিষয় আমরা দেখছি, কিন্তু ফুললি দেখি নাই। এখন ফুললি আমরা কাস্টমাইজ অপশনটা দেখব। এক মিনিট। কয়জন আছি আমরা এই মুহূর্তে দেখেন তো? 20 জন ভাইয়া। 20 জন, তাহলে তো ভালোই। ওকে, আজকে ড্যাশবোর্ড শেষ করে দেওয়া যাবে ভাইয়া। আরেকটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। দেখেন 2-3 দিন হইলো আমরা হচ্ছে ফ্রিল্যান্স কমিউনিকেশনের জন্য স্পোকেন ইংলিশ চালু করেছি। তো আমাদের কোর্স পার্মানেন্ট ডেট হচ্ছে 15 তারিখের পর শুরু হবে, মানে এখনো ডেট ফিক্সড করি নাই, টাইম ফ্রেম ঠিক করে নেই। তো এই অবস্থাতেই আমাদের কোর্সে কিন্তু মানুষজন এনরোল হওয়া শুরু করছে, মানে ভর্তি হয়ে যাচ্ছে। আজকেও বেশ কয়েকজন ভর্তি হইলো। যদিও আমাদের কোর্স প্রাইস একদম কম রাখছি, কারণ কম রাখার এটাই কারণ যে সবাই যেন শিখতে পারে ইজিলি। কারণ কমিউনিকেশন ইংলিশ এগুলো শিখাইতে আমাদের খুব বেশি কিছু লাগবে না। আমরা উইকলি 3টা করে ক্লাস দিব, লাইভ ক্লাস হবে, অফলাইনের ক্লাসটা অনলাইনেও হবে এক সেম টাইমে। তো সেক্ষেত্রে আমাদের মানে খুব বেশি কিছু করা লাগতেছে না। তো এই জন্য কোর্স ফিটা আমরা কমায় রাখতেছি এবং কোর্সের ভ্যালুটা বাড়াই দিচ্ছি। আমরা 3টা পিডিএফ রেডি করছি। আহ, একটা বই আমরা আমাদের আছে এসোসিকের পক্ষ থেকে, সেই বইটা সবাইকে দেওয়া হবে। তাছাড়াও এক্সারসাইজ রেডি করেছি মোটামুটি 70টা টপিক্সের উপর, এবং 70টা টপিক্স প্রত্যেকটা ক্লাসে 2টা টপিক্স করে আলোচনা হবে, এবং সেগুলোর এক্সারসাইজ হবে। সো এই ওয়েতে যদি কেউ মানে আমাদের কোর্সে মানে এনরোল হয়, সে খুব ইজিলি ইংলিশটাকে নিজের মতো করে নিতে পারবে। এবং এখানে 10টা রিয়েল ক্লায়েন্ট কমিউনিকেশন এক্সাম্পল দেওয়া আছে। আমি ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলছি, আরেকজন টপ ফ্রিল্যান্সার ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলছে, সেটার একদম ক্লায়েন্টের মেসেজ এবং সেলারের মেসেজ এভাবে ফরম্যাটিং আকারে আমাদের পিডিএফ এ যুক্ত করা হয়েছে। পাশাপাশি কিছু প্রি ফরম্যাটেড টেক্সট আমরা দিয়ে দিচ্ছি, যেন স্টুডেন্টরা যখন ক্লায়েন্ট মেসেজ দিবে, সেই মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লে হিসেবে কিছু অটোমেটেড রিপ্লে থাকবে, সেগুলো আমরা ডিজাইন করছি। যেমন কেউ কোনো ক্লায়েন্ট বললো যে আই নিড টু ডিজাইন এ, I would like to design a
ল্যান্ডিং পেজ, আর ইউ এবল টু ডু দিস জব, তখন কি রিপ্লাই হবে, এরকম প্রি ফরম্যাটেড টেক্সট আমাদের লিখে দেওয়া আছে। সেখানে ক্লায়েন্টের নামটা বসাবে এবং প্রাইস ভ্যালুটা বসাবে, দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। কাস্টমাইজ করে সে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারবে। তো দেখেন আমাদের এখানে স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু করে দিছে। তো এই ক্লাসগুলোর ইনশাল্লাহ রেকর্ডেড ফাইলগুলো কিছু কিছু ইউটিউবেও আসবে, আমাদের এই শিক্ষি ইউটিউব চ্যানেলে আসবে। তো সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং গতকালকে আমি কিন্তু একটা শেয়ার করছিলাম, আমার পোস্ট শেয়ার করছিলাম আপনাদের গ্রুপে। তো মজার বিষয় হচ্ছে আমার দুইটা ব্যাচে, ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে আমি দুই জায়গায় শেয়ার করছি। মাশাআল্লাহ একজন স্টুডেন্টও সেই কনভারসেশনে যুক্ত হয় নাই। তো খুব ভালো লাগছে বিষয়টা। আপনারা মানে অ্যাক্টিভ থাকেন গ্রুপে, হোয়াটসঅ্যাপে থাকেন, ফেসবুকে থাকেন। একটা ভ্যালুয়েবল রিসোর্স আপনাদের মাঝে শেয়ার করলাম, প্রিমিয়াম রিসোর্স আপনাদের মাঝে শেয়ার করলাম। সেখানে গোলাম কামরুজ্জামান ভাই এবং সুলতান নীর ভাইয়ের সাথে ইংলিশ কনভারসেশন হয়েছে আমাদের। তো ওইটা লাইভ হচ্ছিল এবং গুগল মিটের মাধ্যমে সেই লিঙ্কটা আপনাদের কাছে শেয়ার করা হলো, কেউ জয়েন করলো না। গোলাম কামরুজ্জামান ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার, যার প্রায় 10,000 প্লাস রিভিউ ছিল তার পুরান অ্যাকাউন্টে। এখন নতুন অ্যাকাউন্টেও প্রায় 4,500 প্লাস রিভিউ আছে। সে বাংলাদেশের টপ লেভেলের একজন ফ্রিল্যান্সার এবং সবার কাছে ইন্সপিরেশনাল। সুলতান ভাইকে আপনারা সবাই চেনেন। সুলতান ভাই আপনাদের রংপুরেরই মানুষ। সেও প্রায় 10-12 বছর যাবত এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। সে গেম ডেভেলপ করে, মোবাইল সফটওয়্যার ডেভেলপ করে, এসইও এর কাজ করে, অনেক কাজ করে। সে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন পর্যন্ত। তার সাথে এবং গোলাম কামরুজ্জামান ভাই এবং সেখানে আমি ছিলাম, আরো কয়েকজন টপ লেভেলের মানুষজন ছিল। সেখানে আমাদের একটা কনভারসেশন হলো, সেটার লিঙ্কটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, কিন্তু কেউ জয়েন করেন নাই। দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে লিঙ্কটা, এই যে এটা, এখানে ক্লিক করলেই হইতো। কপি করি, enjoying English conversation with Gulam Kamruzzaman Bhai and Rakibus Sultan Nil. Let's come and learn. লিংক দেওয়া ছিল। এই যে দেখেন গোলাম কামরুজ্জামান ভাই, এই যে সুলতান নীর ভাই, এই যে আরো বড় বড় মানুষজন ছিল এখানে। তো আপনারা যদি আপ টু ডেট না থাকেন, আমি আপনাদেরকে এই কথা কি বলছিলাম না যে আমার পোস্টগুলো মানে অনেক সময় ফলো করবেন, দেখবেন কি কি শেয়ার করি, সেগুলো ইনস্ট্যান্ট অনেক সময় অনেক ভ্যালুয়েবল রিসোর্স থাকে। যদিও আমি ছোট মানুষ, কিন্তু অনেক সময় বড় কিছু শেয়ার করি। তো সেগুলো এই যে যারা এই কনভারসেশনে যুক্ত হয়েছিল আমার ফ্রেন্ড সার্কেল থেকে বা আমাদের এসে শিক্ষক কয়েকজন জয়েন হয়েছিল, তো তারা খুব এনজয় করছে বিষয়গুলো, অনেক কিছু শিখছে। উনি একটা স্টোরি শেয়ার করছিল যে তার ফ্রেন্ড, গোলাম কামরুজ্জামান ভাইয়ের ফ্রেন্ড, তো উনি ইতালিতে থাকতো। ইতালিতে থাকার সময় সে অনেক বড় ঘরের ছেলে, তারপরেও ইতালিতে গেছে এমনি মজা করতে, ঘুরতে, পড়াশোনার নামে এমনি। তো সে সেখানে যে খুব ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, কি করবে লাইফে, এগুলো নিয়ে সে থিঙ্কিং করা শুরু করে। তারপর সে পার্কে মাঝে মাঝে বসে থাকতো ইতালির। তো একদিন সে দেখলো যে অনেকে পার্কে মানে হকার, তো সে হকার হয়ে গেল, পার্কে এটা এটা সেটা বিক্রি করে। তারপর আস্তে আস্তে সে হকার মানে মানে এগুলো বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতো সে। তারপর সে বাসায় এসে রাতের বেলা অনলাইনে টুকটাক এগুলো দেখতো যে কি ফ্রিল্যান্সিং কি জিনিস, ওয়েব ডেভেলপমেন্ট কি জিনিস, ওয়ার্ডপ্রেস কি জিনিস। এগুলো দেখতে দেখতে সে আস্তে আস্তে মানে এটার উপর আকৃষ্ট হয়ে যায়। লাস্ট 2018 সালে সে প্রথম দিকে সে ফাইবারে এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলে। তো লাস্ট কালকে রাতে পর্যন্ত তার ইনকাম ছিল $3,36,000 শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্ক থেকে। $3,36,000। দেখেন ক্যালকুলেটর ওপেন করি, 2 বছরে এটা 3,36,000, $3,36,000 পূরণ বাংলাদেশি 84 টাকা ধরলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হাই
ভাই রে ভাই, এটা কি? 28,22,00,000 নাকি 28,02,24,000 টাকা। 28,02,24,000 টাকা লাস্ট 2 ইয়ার্সে সে ইনকাম করছে শুধুমাত্র মার্কেট প্লেস থেকে। এবং সে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার এখন ওয়ার্ল্ডের, এরকম বলা চলে। তো এরকম মানুষের কথা যখন মানে একজন মানুষ আরো একজন বড় মানুষ শেয়ার করে, তখন কিন্তু ইন্সপিরেশন লেভেলটা সেই লেভেলের হয়ে যায়। এবং ইভেন আমিও অনেক ইন্সপায়ার হয়েছি, এবং সেখানে আমিও বেশ কয়েকটা স্টোরি শেয়ার করছি, নিজের কেরিয়ার এবং কি করতেছি এগুলো নিয়ে আলোচনা করছি এরকম বড় বড় মানুষের সামনে। ইংলিশে সব আমাদের কনভারসেশন ইংলিশে হয়েছিল। আজকেও দেখেন, আমি আজকেও পোস্ট করছি, আজকে আমাদের আলোচনা হচ্ছে এম ইন লাইফ। সম্ভবত ওনারা সবাই থাকবেন আজকে, কিন্তু আমি থাকার চেষ্টা করব। আজকের টপিক অফ দ্য ডে হচ্ছে এম ইন লাইফ। কি পয়েন্টস হচ্ছে গেটিং হোয়াট ইজ মিন বাই এম ইন লাইফ, হয় অ্যান এম ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, হোয়াটস ইউর এম ইন লাইফ। এগুলো কিন্তু সবাইকেই বলতে হয়। মিটিং এ যে কয়জন জয়েন হয়, যুক্ত হয়, সবাই কিন্তু এগুলোর উত্তর দেয়, নিজে প্রেজেন্টেশন করে। তো স্টার্ট হচ্ছে 10:30টায়, কিন্তু আনফরচুনেটলি আজকে 10:30টায় হচ্ছে আমাদের ক্লাস আছে, যার কারণে আমি হয়তো যুক্ত হইতে পারবো না, কিন্তু আপনারা যুক্ত হইতে পারবেন। এই যে এটা হচ্ছে লিংক, এই লিংকে জয়েন করবেন। গলা শুকাই গেছে কথা বলতে বলতে, এখানে আশেপাশে তো পানিও দেখতেছি না। আচ্ছা, তো এবার আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এই অপশনটা দেখবো। কাস্টমাইজে আসলাম, পানি খাওয়া লাগবে, একটু ওয়েট করেন, আমি বাইরে থেকে একটু পানি কিনে নিয়ে আসি, 2 মিনিট।
ভাই তো মনে হয় মাইক অফ করে ছাড়ছে। হ্যাঁ। পার্থ, এর আগের ইংলিশ কনভারসেশনে তুই বলছিলি আমি কথা 3-4টা কনভারসেশনে ছিলাম। কথা বলছিলি? এখন তো হ্যাঁ, সবাইকে নাকি বলতে হয়। সবগুলোতে কথা বলছি। আমি আমি একটাতে ছিলাম, আচ্ছা, কিন্তু ওখানে যত বড় বড় মানুষ, মানে সমস্যা ইয়া নেই, লাগে। ওখানে যারা আসে ম্যাক্সিমামই আমাদের মতো ইংলিশে কথা বলতে পারে না, এই কারণে আর কি লজ্জা টজ্জা লাগে না। সবাই ভুলভাল বলে, দুই একজন থাকে যারা খুব ভালো পারে। আমার কোনো নার্ভাস সমস্যা নেই, লাগে। কোনো সমস্যা নাই, আপনারা জয়েন আমি করবেন। একটাতে ছিলাম ভাইয়া, কিন্তু ওই নার্ভাসনেসের ইয়াতে পরে নার্ভাসনেস না, এই চলে এই আসছি। এই কনভারসেশন গুলো হচ্ছে আপনার শুধুমাত্র শেখানোর জন্যই। এখানে কিন্তু মানে একজন পারলো না, একজন আসলো না, এগুলো কিছু আসে যায় না। ইংলিশ শিখতে হবে মিস্টেকের মাধ্যমেই। ইংলিশকে আপনি আচ্ছা, যত মানে নার্ভাসনেস এর মধ্যে নিবেন, তত বেশি আপনি নার্ভাস হয়ে যাবেন। ওইটা জি কিন্তু ভাই, আমাদের প্রি ইংলিশ। ওকে ভাইয়া, তাহলে আজকে জয়েন হবো। হ্যাঁ, আজকে জয়েন হবেন অবশ্যই। 3-4টা ইনশাআল্লাহ। পর্বে ছিলাম ভাইয়া, ভালোই লাগছে। থাকবেন, প্রতিদিন থাকবেন। ওইটা কিন্তু প্রতিদিন ফ্রি কনভারসেশন হচ্ছে। আচ্ছা ভাইয়া। ভাইয়া জি একটা প্রবলেম। জি, বলেন লাইন। প্রবলেমটা হচ্ছে যে আপনি একটু আগে দেখালেন মেনুর মধ্যে যে সাব মেনু যেটা তৈরি করা, কিন্তু আমি ওই জিনিসটা করতেছি কিন্তু আসতেছি না। আচ্ছা দেখেন তো। আচ্ছা, আমি যে ভিডিওটা ওপেন করে দিয়ে গেছিলাম, ওটা কি সাউন্ড শুনছিলেন আপনারা? না ভাইয়া, আমি না ভাইয়া, আপনার মাইক্রোফোন অফ ছিল। ও শিট। ভাইয়া এই যে এটা আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে ভাই ওই নাম্বার একটু কথা বলেন। সে মাস্টার্সে ম্যাথে মাস্টার্স করতেছে, এখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সিম্বল করতে চাচ্ছে, এভাবে ইনফ্লুয়েন্স করতে হবে। নাইম, আপনার স্ক্রিন তো আটকে গেছে মনে হয়। আচ্ছা ভাইয়া, ওয়েট, আমি তাহলে ইয়া করি, আবার প্রেজেন্ট দিই। হ্যাঁ, আবার প্রেজেন্ট দেন। দেখা যাবে এবার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনি একটু আগে যেটা করলেন সাবমেনু করার জন্য, আচ্ছা এখানে কি আরো আদার্স কোনো কিছু জিনিস অ্যাড করতে একটু হবে? একটু একটু স্ক্রল ডাউন করেন, জি, এটাকে প্রাইমারি মেনু হিসেবে সেট করেন। প্রাইমারি মেনু। হ্যাঁ, অটোমেটিকটা ওটা উঠাই দেন, আনচেক করে। জি ভাই, চলে আসছে। জি আচ্ছা ভাইয়া, আরেকটা মানে কথা ছিল। আচ্ছা জি থাক বলেন। ভাই, বলবো আচ্ছা ঠিক আছে, না। সমস্যা নাই। এখনো ফুললি কাস্টমাইজের দিকে যায় নাই তো, যার কারণে অবশ্য মানে এটা বলাটাও ঠিক হবে না। এই যে মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো যেহেতু কাস্টমাইজের দিকে এখনো যায়নি, যার কারণে বলতে চাচ্ছি না। হ্যাঁ, কাস্টমাইজে এটা আসবে, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। ওকে, আমার স্ক্রিনটা প্রেজেন্ট আছে তাই না? জি ভাই। ওকে, তো আমরা এই যে কাস্টমাইজে আসলাম, কাস্টমাইজে এসে আনলক ফুল ফিচার, এটা একটা প্রিমিয়াম থিমও আছে। যে থিমটা আমরা ইউজ করতেছি, আমরা কি থিম ইউজ করতেছি? যে থিম আমরা ইউজ করতেছি, এই থিমটা প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনে গেলে অনেক অনেক নতুন ফিচার পাওয়া যাবে, বাট আমরা প্রিমিয়াম ভার্সনে এখন যাচ্ছি না। তো এখানে কি কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই। বাট উপরের দিকে দেখেন, ইউ আর কাস্টমাইজিং রংপুর ওয়েব পেজ 2। তো প্রথম ফাংশনটাই হচ্ছে সাইট আইডেন্টিটি।
এটার ভিতরে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে লোগো সিলেক্ট করা যাচ্ছে। এখানে আমরা একটা লোগো অ্যাড করি। তো লোগোটা অ্যাড করবো এখান থেকেই। কারণ এটুকুই আমাদের লোগো। আমরা চাইলে স্কিপ ক্রপিং দিতে পারি। দেখেন বিশাল বড় লোগো, এত বড় লোগো থাকে না। তো আমরা এই লোগোটা রাখতেছি না, আরো লোগো আছে আমার পিসিতে। এই যে লোগোটা এখানে বসে গেছে। তো আমরা লোগোটা এখান থেকে অ্যাড করতে পারি। দেখেন এখানে জ্যাম্পের আইকন গুলো আছে, এটার নাম হচ্ছে সাইট আইডেন্টিটি। এই যে এখান থেকে আমরা সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো, এখানে যে লেখাটা আছে আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে সাইট আইকন, এই যে আইকন গুলা এখানে আমরা আইকন অ্যাড করতেছি, এটাই আমাদের সাইট আইকন। দেখেন ব্রাউজার এরকম করে দেখাবে, দেখেন এখানে এটা চলে আসছে। দেখেন এই আইকনটা এখানে বসে গেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে আসবে, আমরা এটাকে ধরেন অন্য একটা ব্রাউজার ওপেন করি। এখানে আসবে, মানে একটু সময় লাগবে হয়তো, কারণ এখানে এখানে আসছে। তো সাইট আইডেন্টিটিতে আমরা কি করতে পারতেছি, সাইটের আইডেন্টিটি চেঞ্জ করতে পারতেছি, সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন এবং লোগো অ্যাড করতে পারতেছি। পাবলিশে ক্লিক করলাম, এগুলো সব সেট হয়ে গেল। তারপরে কালার, আমাদের ওয়েবসাইটে যেসব কালার রয়েছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। যেমন হেডার টেক্সট কালার, হেডারের টেক্সট কালার দেওয়া আছে ব্ল্যাক। তো আমরা চাইলে হেডার টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, যেটা নাইম একটু আগে বলছে আমাদেরকে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এই যে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের কালার গুলোকে পরিবর্তন করতে পারবো। এটা হচ্ছে প্রাইমারি কালার। তো যেসব জায়গায় প্রাইমারি কালার ইউজ হয়েছে সেখান থেকে প্রাইমারি কালারটা আমরা লাল কালারে নিয়ে আসবো। এখন যেসব জায়গায় প্রাইমারি কালার ইউজ করা আছে সেখানে লাল কালারটা ইউজ হবে। প্রাইমারি কালার বলতে ভাইয়া কি বুঝাইলো এখানে, মানে কোনটা? প্রাইমারি কালার বলতে বোঝাচ্ছি, দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, ব্লগে যাই, এই যে বর্ডারটা, এই যে মুভি লেখাটার কালার, এই যে এইগুলো হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা আচ্ছা ভাইয়া, ব্রাউজারের যে উপরের দিকে এই যে ওয়ার্ডপ্রেস লেখাটা আছে না, এখানে তো অনেক সময় থেকে অনেক ছবি থাকে, তো ওইগুলা কি চেঞ্জ করা যাবে কাস্টমাইজ করে? কোন জায়গায়? এই যে এই সাদা জায়গাটাতেই। হ্যাঁ যাবে। এখানে 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 যে এগুলা হ্যাঁ যাবে। ভাইয়া ছবির অপশন করলো, ইমেজ সেটের ওটা আছে, নিচেই আছে ভাইয়া, যাচ্ছে ওখানে। যাচ্ছি আচ্ছা, দেখেন। তো কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে যে হেডার ইমেজ, এই যে হেডারটাই যদি আপনি কোনো ইমেজ দিতে চান তাহলে এই যে এখান থেকে সিম্পলি একটা হেডার ইমেজ অ্যাড করে দিলাম। আনিকাকে অ্যাড করে দেই, এটা আনিকা না? জি ভাই, আনিকার মতোই লাগতেছে একটু একটু। এই যে এখানে অ্যাড হয়েছে এটা।
হেডার ইমেজ হিসেবে। তো এখানে আসলে ইমেজটা খুব ইউজেস না, তো আমরা হেডার ইমেজটাকে হাইড করে রাখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিলেক্ট ইমেজ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে। এটার পজিশন আমরা চেঞ্জ করতে পারি, সাইজ দিতে পারি ফিট টু স্ক্রিন, একদম স্ক্রিনে ফিট হবে, অথবা ফিল টু স্ক্রিন, একদম পুরো স্ক্রিন জুড়ে এটাই থাকবে। এভাবে আমরা একটা ইমেজকে এখানে সেট করতে পারি, বাট এটাকে দেখতে প্রফেশনাল লাগবে না, তো আমি দিয়ে দিচ্ছি রিমুভ করে। তারপর মেনু, এই মেনু আর সেই মেনু একই জিনিস। তো মেনুর কাজগুলো আমরা এখান থেকে না করে মেনুর কাজগুলো আমরা অ্যাপিয়ারেন্সের ভিতর যে মেনু অপশন আছে সেখান থেকে দেখতে পারবো। উইজেট, এই উইজেট আর সেই উইজেট একই জিনিস। আমরা এখান থেকে যে উইজেট গুলো অ্যাড করবো সেটা অ্যাপিয়ারেন্সের মেনুর ভিতর থেকে অ্যাড করতে পারবো। হোম পেজ সেটিং, এটা ইম্পর্টেন্ট। লেটেস্ট পোস্ট দিয়ে রাখলে হোম পেজে পোস্ট গুলো দেখাবে, কিন্তু আমরা যদি স্ট্যাটিক পেজ দেই তাহলে আমরা হোম পেজটাকে যে কোনো একটা পেজে রূপান্তর করতে পারবো, যে হোম পেজ আমাদের হচ্ছে হোম পেজই হোম পেজ, ব্লগ পেজ হচ্ছে পোস্ট, পোস্ট পেজ হচ্ছে ব্লগ পেজটা, কারণ পোস্ট পেজে আমাদের সকল পোস্ট গুলো থাকবে এখানে। আমরা চাইলে এই সার্ভিস পেজে ব্লগ গুলো স্থানান্তর করতে পারি। সার্ভিস পেজে দিলাম, পাবলিশে ক্লিক করলাম, এখন দেখেন এটা ব্লগ পেজে নাই, ব্লগ পেজে কিছুই নাই, সার্ভিস পেজে আসেন ব্লগ গুলো চলে আসছে। তো এটা হচ্ছে হোম পেজ সেটিং, এগুলো আবার সেটিং এর ভিতরেও রয়েছে। এডিশনাল সিএসএস, এটার কি ইউজেস সেটা আমরা অলরেডি জানি। আমাদের যদি কোনো, যেমন আমি এখন লোগোটাকে ছোট করতে যাচ্ছি, ওটাকে কমাই দেই, ম্যাক্স উইথ আমরা দিব এটা 50% দিলাম। হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের এডিশনাল সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটে যে কোনো বিষয়ে কাজ করতে পারবো। ওকে, তো আমরা কোন পর্যন্ত দেখলাম? অ্যাপিয়ারেন্স এর ভিতর থিমস অপশন দেখে বলছি, কাস্টমাইজ দেখে বলছি, মেনু দেখে বলছি, হেডার কি জিনিস এটা একটু দেখি। হেডার হচ্ছে এইটাই, মানে এই যে এই অংশটুকু হেডার ইমেজ, কারেন্ট হেডার। তো আমরা এই হেডার ইমেজটাকে রিমুভ করে দিলাম, মানে ওই অ্যাপিয়ারেন্স এর ভিতরে যে হেডারটা আছে সেটাই এই হেডারটা, এক্সট্রা কোনো কিছু না। এই যে হেডারটা এখানে। ওকে, তো এটাও আমরা দেখে ফেললাম। তো কাস্টমাইজের ভিতর মোটামুটি অ্যাপিয়ারেন্স এর ভিতর আমাদের যে ফাংশন গুলো ছিল মোটামুটি সব আমরা দেখে ফেলছি। আরো কিছু বিষয় আছে, যেমন অ্যাপিয়ারেন্স এর ভিতর উইজেট, এটা একটা মেইন বিষয়। তারপর ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এই যে কাস্টমাইজের ভিতরে রয়েছে। থিম এডিটর, এটা হচ্ছে এই থিমটা ডেভেলপ করতে যে কোড গুলো আছে, দেখেন কি বলে, হ্যান্ডস আপ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দেখেন এই থিমের যাবতীয় কোড গুলো এখানে আছে।
পিএইচপি কোড। কমেন্টকে ডেভেলপ করার জন্য যে কোডগুলো বসানো আছে সেই কোডগুলো হচ্ছে এইগুলো। তো আপনি যদি এই কোডগুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু এগুলো আপনি মডিফাই করতে পারবেন। এডিট করার অপশন কিন্তু আপনাকে এখানে দিছে। এই থিমটা বানাতে যে সব কোড করা হয়েছে, সব কোড এখানে রয়েছে। তো আপনি চাইলে এই কোডগুলো নিয়ে আরেকটা থিম বানিয়ে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। আর সেই থিমের নাম রাখলেন আপনার মানে রংপুর ওয়েব বেস 2 থিম বা রংপুর থিম, এরকম কোনো থিম নাই, আপনারা বানাই ফেলেন রংপুরের হ্যাঁ, কোনো প্রাইভেসি করবে না তো? না না, ওপেন সোর্স। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স কোড। আপনি যে কোনো কোড যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো প্রাইভেসি নাই, কোনো কপিরাইট নাই। কপিরাইট আছে, বেশ কিছু প্রাইভেট কোম্পানি আছে, তাদের থিমগুলোর কোড রেস্ট্রিক্টেড। সেগুলো ডাউনলোড করলেও আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করলেও সেগুলো হচ্ছে মানে রেস্ট্রিক্টেড। কিন্তু ওয়ার্ডপ্রেস, আপনি যে এটা তো ওয়ার্ডপ্রেস আপনার নিজের, আপনি ডাউনলোড করছেন, আপনার সার্ভারে আছে, সেই কোডটা আপনার নিজেরই। এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে উইজেটটা। উইজেটটা দেখলে আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে সবকিছু শেষ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের সবথেকে ইম্পর্টেন্ট মেনু হচ্ছে অ্যাপিয়ারেন্স, কারণ এখানে থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, মেনু আছে। তো আমরা উইজেটটা দেখি। উইজেটে ক্লিক করলাম, তো আমাদের দেখেন সাইড বার হচ্ছে এইটা। ব্লগের ভিতরে যাই, সার্ভিসের ভিতরে যাই, এটা হচ্ছে আমাদের সাইড বার। তো এই সাইড বারটা আমরা খালি রাখবো কেন? এখানে আমরা রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট এগুলো অ্যাড করে দেই। তো এগুলো অ্যাড করতে চাইলেই আমাদের উইজেটে আসতে হবে। তো দেখেন বাম দিকে উইজেটের গড়গুলো আছে। তো দেখেন এখানে এই যে সার্চ বার, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্টটাকে আমরা চাচ্ছি আমাদের সাইড বারে অ্যাড করতে। এখানে টাইটেল লিখে দিচ্ছি রিসেন্ট পোস্ট। এই দেখেন রিসেন্ট পোস্ট গুলো শো করতেছে, এখানে বেশি শো করতেছে। আমি চাচ্ছি রিসেন্ট পোস্ট 3টা শো করবে। তিনটা কি রিসেন্ট ভাই, পোস্ট। এখানে তাহলে রিলেটেড পোস্ট গুলা শেয়ার করা যাবে? হ্যাঁ, এটা এটা থাকবেই, কারণ আপনি যদি যখন একটা ব্লগ পেজ ডিজাইন করতেছেন, সেই ব্লগ পেজে অবশ্যই রিসেন্ট পোস্ট গুলো সাইড বারে থাকা উচিত। তো আমরা এখন আরো সাইড বারে অ্যাড করব। আমরা ট্যাগ ক্লাউড গুলো অ্যাড করে দেই, সরি রিসেন্ট কমেন্ট গুলো অ্যাড করে দেই। কমেন্ট তো আমাদের 3টা থাকবে। রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। এখন আমাদের এই এই পেজটা দেখতে সুন্দর লাগতেছে না? নিচে ট্যাগ ট্যাগ ক্লাউড গুলো অ্যাড করে দেই। ভাই ট্যাগ ক্লাউড বলতে কি পোস্টের ট্যাগ গুলো নাকি? হ্যাঁ, এই যে আমাদের ট্যাগ, আহমেদ কাউসার লাইফস্টাইল পার্সোনাল ব্লগ এইগুলো। তো দেখেন ট্যাগগুলো হ্যাঁ, ট্যাগ গুলো এখানে যুক্ত হলে এই ট্যাগ গুলোতে ক্লিক করলে এই ট্যাগের পোস্টে চলে যাবে। এই যে আমি ভাইয়া আমি 10টা ট্যাগ বসাবো, এর মধ্যে তুমি 5টা ট্যাগ শুরু রাখবো, এই অপশন সবগুলোই এখানে শো করবে। 10টা ট্যাগের মধ্যে 5টা শো করাইতে চাই। এই অপশনটা এখানে নাই।
ক্যাটাগরি লিংক করাইতে পারবেন ট্যাক্সোনমি হিসেবে। ট্যাক্স এর মধ্যে আপনার ক্যাটাগরি গুলো দেখাবে। ওই যে মুভি, পার্সোনাল ব্লগ, এগুলো আমাদের ক্যাটাগরি। ওকে, তো উইজেট কি জিনিস আমরা বুঝছি। দেখেন উইজেটের মাধ্যমে কত সুন্দর করে আমাদের এই এটা ডিজাইন করা গেল। পারবো এভাবে পোস্টের সাইড বার অ্যাড করে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, ট্যাগস এগুলো অ্যাড করতে? জি ভাইয়া পারবো। সহজ না এগুলো? জি ভাইয়া। ওকে ফাইন। তো আজকে আপনাদের কাছে এই পর্যন্তই। আজকে আমরা কি কি দেখলাম, আমরা যেগুলো দেখলাম এগুলোর এক্সারসাইজ কিন্তু ভালোভাবে করতে হবে। আমরা দেখছি পেজ, মিডিয়া, পোস্টের বাকি অপশনগুলো, কমেন্ট এবং অ্যাপিয়ারেন্সের ভিতর সবকিছু। তো এগুলোর উপর ভালোভাবে এক্সারসাইজ করবেন। মিনিমাম 10টা পেজ তো ক্রিয়েট করতে হবে। সেই পেজগুলো আপনি অবশ্যই সাব পেজ, সাব মেনু এগুলো দেখবেন এবং প্রত্যেকটাতে কোনো না কোনো কন্টেন্ট নেবেন। সাইড বার গুলো অ্যাড করবেন, সবগুলো সাইড বার অ্যাড করে দেখবেন কোনটার কি কাজ। এখান থেকে সব সাইড বার অ্যাড করে ফেলবেন একটা একটা করে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই কাজগুলো ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। কেমন? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।